হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মাস্টার এডু বিডি। আজকে আমাদের আলোচনার বিষয় নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান চতুর্থ অধ্যায়ে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। আজকে আমরা আলোচনা করব সৃজনশীল প্রশ্ন 1 নং নিয়ে। আজকে আমরা আলোচনা করব এবং সমাধান করব। আমরা যদি অঙ্কটা একটু পড়ি, 2017 সালের বুরহান এন্টারপ্রাইজ নামের ব্যবসায় প্রতিষ্ঠানের লেনদেনের কিছু অংশ নিম্নরূপ। কিছু লেনদেন এখানে দেওয়া আছে এবং বলা আছে করণীয়তে কতে বলা আছে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো, মুনাফা জাতীয় আয় ব্যয় ও মুনাফা জাতীয় প্রাপ্তি প্রধানের পরিমাণ নির্ণয় করো। মুনাফা জাতীয় আয় ব্যয় আর প্রাপ্তি প্রধান দুইটা কিন্তু কিছুটা ভিন্ন জিনিস, যদিও দেখতে একই রকম মনে হয় আয় ব্যয় প্রাপ্তি প্রধান, কিন্তু দুইটা কি একটু ভিন্নধর্মী। আচ্ছা, বছরান্তে বুরহান এন্টারপ্রাইজের মালিকানা সত্যের পরিমাণ নির্ণয় করতে বলছে। তাহলে আমরা কি করব, এখানে আমরা প্রথমে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করব। মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ ক নং প্রশ্নের উত্তর। তাহলে দেখো মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ কি কি আসতে পারে। যেমন ব্যবসায় যদি মূলধন আনে মালিক, তাহলে সেটা কি মূলধন জাতীয় প্রাপ্তি, কেননা মালিক যখন ব্যবসায় মূলধন দেয়, ব্যবসায় কিন্তু মূলধনটা কি আসে, তাই না? তাহলে সেটা কি মূলধন জাতীয় প্রাপ্তি। এবং এটা কিন্তু একটা শর্তটা পূরণ করে যে দীর্ঘমেয়াদী, তারপরে হচ্ছে কি অনিয়মিত, সেটা নিয়মিত কিন্তু হয় না, ব্যবসায় একবারে কিন্তু মূলধন আনে, তাই না? তারপরে হচ্ছে কি দীর্ঘমেয়াদী, মূলধনটা যেহেতু আনে একবারে এবং ব্যবসাটা কিন্তু দীর্ঘ দিন চলে, তাই এটা কি দীর্ঘমেয়াদী। আরেকটা কি হয়, আরেকটা শর্ত আছে যে আরেকটা শর্ত আছে কি বড় অঙ্কের। তাহলে এই ব্যবসা যখন মূলধনটা প্রাথমিকভাবে একটা মূলধন নিয়ে ব্যবসা শুরু করে, তখন কিন্তু মূলধনের পরিমাণটা একটু বেশি পরিমাণ হয়, টাকার অঙ্কটা বেশি পরিমাণ হয়। তাহলে আমাদের মূলধন জাতীয় প্রাপ্তির মধ্যে আসবে কি মূলধন বিনিয়োগ। মূলধন বিনিয়োগ কত টাকা? 5 লক্ষ টাকা। তারপরে দেখো আছে যন্ত্রপাতি ক্রয়। যন্ত্রপাতি ক্রয় কিন্তু মূলধন জাতীয় ব্যয়, কেননা সেটাও কিন্তু একটা শর্তটা পূরণ করে যে যে কি শর্ত পূরণ করলে যে কি হয়, মূলধন জাতীয় কি না মুনাফা জাতীয় সেটা বোঝা যায়। যেমন মূলধন জাতীয় যদি আয় অথবা ব্যয় হয়, মানে প্রাপ্তি অথবা প্রদান হয় মূলধন জাতীয়, তাহলে কি হবে, লেনদেনটা দীর্ঘমেয়াদী হবে, টাকার অঙ্কটা বেশি হবে এবং অনিয়মিত হবে। তো যন্ত্রপাতি ক্রয়, ব্যবসার জন্য যদি যন্ত্রপাতি ক্রয় করি কিন্তু একবারেই ক্রয় করি, তাহলে সেটা মূলধন জাতীয় ব্যয়। ব্যাংক থেকে ঋণ গ্রহণ। আচ্ছা, ব্যাংক থেকে যদি আমরা ঋণ নেই ব্যবসার প্রয়োজনে, তাহলে টাকাটা কি ব্যবসায় আসে নাকি যায়? আসে টাকা, তাহলে সেটা মূলধন জাতীয় প্রাপ্তি। আমরা লিখব ব্যাংক ঋণ। ব্যাংক ঋণ কত? 3 লক্ষ টাকা। এই হচ্ছে আমাদের কি মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ। টোটাল হবে কত? 8 লক্ষ টাকা। কত? 8 লক্ষ টাকা। এই হচ্ছে আমাদের কি মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ। আর কোনো মূলধন জাতীয় প্রাপ্তি এখানে নেই। তাহলে আমরা এটা মুছে আমরা খ নংটা করি। খ নংয়ে আমাদের দুইটা পার্ট করতে হবে। এক হচ্ছে একটা কলম নিয়ে নেই। তাহলে সেটাও কি টাকা 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 টাকা, বিবরণ টাকা টাকা। প্রথমে বের করব কি দুইটা অংশ, যেহেতু প্রথমে খ নং উত্তর মুনাফা জাতীয় আয় মুনাফা জাতীয় আয় ও ব্যয় নির্ণয়। ঠিক আছে, প্রথমে আমরা বের করব মুনাফা জাতীয় আয় এবং ব্যয়, তারপর বের করব প্রাপ্তি এবং প্রধান। তাহলে দেখো এখানে মুনাফা জাতীয়, যেগুলা মুনাফা অর্জনের উদ্দেশ্যে
আয় হয়েছে বা ব্যয় হয়েছে। তাহলে আয়ের গুলো আলাদা করবো, ব্যয়ের গুলো আলাদা করবো। আমরা এখানে একটা হ্যাশট্যাগ বা এরকম একটা কিছু দিয়ে আমরা একটা শিরোনাম দিয়ে লিখবো মুনাফা জাতীয় আয়। আগে আয়টা বের করি, মুনাফা জাতীয় আয় কোনগুলা সেগুলা। আর এখানে একবারে করে ফেলি, মুনাফা জাতীয় ব্যয়টা বের করবো। এখানে মুনাফা জাতীয় ব্যয় একবারে করতেছি, তাই না? আমরা এইভাবে একটা টান দিয়ে দিব, এখানে একটা টান দিয়ে দিব, নিচে আমরা লিখবো মুনাফা জাতীয় আয়গুলা কোনগুলা আর ব্যয়গুলা কোনগুলা। আমরা পড়তে থাকি। যন্ত্রপাতি ক্রয়, এটা কি বলছিলাম, মূলধন জাতীয় ব্যয়, এখানে আসবে না। ব্যাংক ঋণ তো লিখে ফেললাম। আচ্ছা, পণ্য ক্রয়, পণ্য ক্রয় হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়, কারণ মুনাফা অর্জনের উদ্দেশ্যে ক্রয়কৃত পণ্য, মানে আমরা বিক্রয় করি আর কি, বিক্রয় করে তো টাকা পাই না, পণ্য ক্রয় করে। আচ্ছা, বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয়কৃত পণ্য, এটা মুনাফা জাতীয় ব্যয়ের অংশ। তাহলে আমরা মুনাফা জাতীয় ব্যয় লিখবো পণ্য ক্রয়। কি লিখবো? পণ্য ক্রয়। টাকা লিখবো কত? পণ্য ক্রয়ের তোমার টাকা আছে 10 লক্ষ। ঠিক আছে। তারপরে আছে কি? কর্মচারী বেতন প্রদান। কর্মচারীকে কিন্তু বেতন প্রদান করি, সেটা কিন্তু পরিমাণও কম হয় আর কি, এটা প্রতিনিয়ত ঘটে। তাহলে বেতন প্রদানটা কি? একটা মুনাফা জাতীয় ব্যয়। বেতন প্রদান 3,80,000। ঠিক আছে, 3,80,000। তারপরে আছে দেখো টেলিফোন ও বিদ্যুৎ বিল প্রদান। টেলিফোন ও বিদ্যুৎ বিল কিন্তু আমাদেরকে প্রতি মাসে দিতে হয়, এবং সেটা কি, সেটা নিয়মিত ঘটনা, নিয়মিত ঘটে, তাই না? তাহলে এই বিদ্যুৎ বিল হচ্ছে বিদ্যুৎ ও টেলিফোন বিল, টেলিফোন বিল হচ্ছে কি মুনাফা জাতীয় ব্যয়। তাহলে বিদ্যুৎ ও টেলিফোন বিল আছে তোমার 12,000 টাকা, 12,000। তারপরে দেখো আছে যন্ত্রপাতি অপচয়, সেটাও কিন্তু কি মুনাফা জাতীয় ব্যয়, কেননা যন্ত্রপাতি যখন আমরা ব্যবহার করব তার কিন্তু একটা অপচয় মূল্য হবেই। মানে আমি যদি যন্ত্রপাতিটা 80,000 টাকা দিয়ে কিনি, আমি যখন এটা 1 বছর ব্যবহারের পরে যখন আমি বিক্রি করতে যাব, তখন কিন্তু এই মূল্যে আমি বিক্রি করতে পারবো না। তাহলে সেটা কি অপচয়ের একটা অংশ। তাহলে অপচয়টাও কিন্তু একটা কি, একটা মুনাফা জাতীয় ব্যয়, যন্ত্রপাতির অপচয়। ঠিক আছে, যন্ত্রপাতির অপচয় কত আছে? 15,000 টাকা আছে, 15,000। তারপরে দেখো আছে কি বিনিয়োগ হতে প্রাপ্তি। আচ্ছা, বিনিয়োগ করলে বিনিয়োগের হতে প্রাপ্তি, অর্থাৎ বিনিয়োগের সুদ পাওয়া গেছে, তাহলে এটা কি মুনাফা জাতীয় আয়। কেননা বিনিয়োগের সুদটা কিন্তু আমরা কি করব, বিনিয়োগের আমরা যখন একটা টাকা বিনিয়োগ করব কোনো জায়গায়, তখন 10 বছরের জন্য বিনিয়োগ করি বা 5 বছরের জন্য বিনিয়োগ করি, কিন্তু সে কিন্তু সুদের টাকাটা আমাদেরকে মাসে মাসে দেয়। তাহলে এটা কি নিয়মিত ঘটনা, তাহলে এটা মুনাফা জাতীয় আয়। লিখবো বিনিয়োগের সুদ, বিনিয়োগের, আচ্ছা বিনিয়োগ হতে প্রাপ্তি এরা লিখছে, তা আমরা লিখি বিনিয়োগ হতে প্রাপ্তি, বিনিয়োগ হতে প্রাপ্তি। টাকার পরিমাণ লিখবো, বিনিয়োগ হতে প্রাপ্তি হয়েছে 14,000 টাকা, 14,000। ঠিক আছে। তারপরে আছে দেখো ভাড়া প্রদান। ভাড়া প্রদান করছে 40,000, যার মধ্যে 3,000 টাকা 2018 সালের জন্য। অর্থাৎ এখানে কিন্তু একটু যে পেজটার কারণে কিন্তু মুনাফা জাতীয় প্রাপ্তি প্রদান এবং মুনাফা জাতীয় ব্যয় এবং আয়ের পার্থক্যটা নির্ধারণ করা হয়। এই যে মূল টাকাটা ভাড়া প্রদান হচ্ছে 40,000 টাকা, সেইটা হচ্ছে কি মুনাফা জাতীয় মুনাফা জাতীয় প্রদান, টোটাল টাকাটা 40,000। কিন্তু মুনাফা জাতীয় ব্যয় হবে শুধু এই বছরেরটা, এই বছর তো 2017, কিন্তু 2018 বলছে 3,000 টাকা আছে। তাহলে ওই 3,000 টাকা বাদ দিয়ে আমরা 2017 সালে যে টাকাটা, সেটা এখানে দেখাবো, আর সেটাই হচ্ছে কি মুনাফা জাতীয় ব্যয়। তাহলে আমরা এখানে লিখবো, কি লিখবো, ভাড়া, ভাড়া প্রদান, ভাড়া প্রদান
টাকা লিখবো 40,000 বিয়োগ 3,000। যেহেতু 3,000 টাকাটা কোন বছরের, 3,000 টাকাটা হচ্ছে আগামী বছরের, সেজন্য বাদ দিয়ে বাকি টাকাটা দেখাবো। কত হবে? 37,000, তাই না? তারপরে আছে দেখো কমিশন প্রাপ্তি। কমিশন প্রাপ্তি যার মধ্যে 4,000 টাকা 2017 সালের, তাহলে কমিশন প্রাপ্তি টোটাল টাকা হচ্ছে 50,000। আর সেটা হচ্ছে গিয়া কি মূলধন জাতীয় প্রাপ্তি, টোটাল টাকা হচ্ছে প্রাপ্তি। কিন্তু মূলধন জাতীয় আয় কত, এই বছরের আয় কত, সেটা হচ্ছে এই 4,000 টাকা বাদ দিয়ে, কি যেহেতু গত বছরে 4,000 টাকা, তাহলে কমিশন প্রাপ্তি লিখবো এই যে পার্থক্যটা, প্রাপ্তি প্রধান, তারপরে হচ্ছে আয় ব্যয়ের পার্থক্যটা আমি আমার ভিডিও পর্ব 5-এ আলোচনা করেছি, তোমরা ইচ্ছে করলে এখানে দেখে নিতে পারো। তাহলে আমরা এখানে 50,000 বিয়োগ মাইনাস কত 4,000, মানে 4,000 হচ্ছে গত বছরে, সেটা বাদ দিয়ে যেটা হবে সেটা আমরা এখানে কি করব, লিখবো 46,000। কারণ হচ্ছে এই 46,000 কিন্তু আমাদের এই বছরের আয়, সেজন্য। এখন তো মনে হয় বুঝতে পারছো যে প্রাপ্তিটা কি আর আয়টা কি, এই কিছুটা পার্থক্য আছে। আচ্ছা, পণ্য বিক্রয়, পণ্য বিক্রয়তে অবশ্যই আয়, পণ্য বিক্রয় না করলে তো ব্যবসায় লাভ লোকসান কিছুই হবে না, তাই না? পণ্য তো বিক্রি করতে হবে, তাহলে পণ্য বিক্রয় আমাদের কি মুনাফা জাতীয় আয়। পণ্য বিক্রয় কত? 20 লক্ষ। 20 লক্ষ। তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক। আর উত্তোলনটা কি? উত্তোলনটা হচ্ছে কি, উত্তোলন হচ্ছে মালিকানা সত্ত্বের একটা অংশ, আর মালিকানা সত্ত্বের অংশ থেকে এটা কি হয়, বাদ যায়, তাই না? তাহলে আমরা এখন যদি যোগ বিয়োগটা করি তাহলে কি হয়, এখানে হয় মুনাফা জাতীয় আয়ের মধ্যে হয় 20,60,000, 20,60,000 ক্লোজ করে দিব। এটা হচ্ছে কি মুনাফা জাতীয় আয় 20,60,000, আর এটা হচ্ছে কি মুনাফা জাতীয় ব্যয় কত, 14,44,000। কত হয়? 14,44,000। এটা হচ্ছে কি, এটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। আশা করি তোমরা একটু বুঝতে পারছো। এখন আমরা বের করব মুনাফা জাতীয় প্রাপ্তি আর মুনাফা জাতীয় প্রধান। এটা বের করছি কিন্তু আয় আর ব্যয়, মানে এই বছরের কত আয় এবং এই বছরের কত ব্যয়। এখন বের করব প্রাপ্তি এবং প্রধান। তাহলে মুছি, আসলে এবার মোছা দরকার ছিল না। আচ্ছা যাই হোক, মুছে ফেলছি, যখন মুছে ফেলি। আমরা আবার এখানে লিখব কি প্রাপ্তি, মুনাফা জাতীয় প্রাপ্তি, আর মুনাফা জাতীয় ব্যয়ের জায়গায় লিখব কি প্রদান। এখানে টেক দিয়ে লিখব মুনাফা জাতীয় প্রাপ্তি, মুনাফা বলি করি জাতীয় প্রাপ্তি, আর এখানে লিখি মুনাফা জাতীয় প্রদান। ঠিক আছে, মুনাফা জাতীয় প্রদান। তাহলে আগের যে ট্রানজ্যাকশনগুলো সবগুলা কিন্তু ঠিকই থাকবে, শুধু অ্যামাউন্টের একটু হেরফের হবে। যেমন ধরো এখানে কিন্তু পণ্য প্রথমে ছিল কি মুনাফা জাতীয় প্রধানের মধ্যে পণ্য ক্রয়, কিন্তু মুনাফা জাতীয় ব্যয়, আবার কি মুনাফা জাতীয় প্রধানেরও একটা প্রধানও কিন্তু, ঠিক আছে? তাহলে পণ্য ক্রয়, আর এখানে ছিল কি পণ্য বিক্রয়, তাই না? পণ্য বিক্রয় ছিল 20 লক্ষ টাকা, 20 লক্ষ, আর পণ্য ক্রয় ছিল কত 10 লক্ষ টাকা। হ্যাঁ, 10 লক্ষ টাকা। তারপরে দেখো কর্মচারী বেতন, বেতন বেতন ছিল 3,80,000, সেটা ব্যয় প্রদান। ওকে,
তারপরে কিছু জায়গায় বললাম না যে পার্থক্য আছে, পার্থক্যর জায়গাটা হচ্ছে কি ভাড়া আর কমিশন প্রাপ্তির মধ্যে। আচ্ছা, টেলিফোন বিল, বিদ্যুৎ বিল বা টেলিফোন বিল, বিদ্যুৎ বিল লিখলাম শুধু, ঠিক আছে। বিদ্যুৎ বিল আছে কত, 12,000, 12,000। তারপরে আছে যন্ত্রপাতির অপচয়, এটা তো এখানে আসবে, যন্ত্রপাতির অপচয় কি ব্যয় প্রদান, যন্ত্রপাতির অপচয় আছে 15,000। আচ্ছা, তারপরে বিনিয়োগ হতে প্রাপ্তি, তো প্রাপ্তি জায়গায় আসবে বিনিয়োগ হতে প্রাপ্তি, ওই আয় আর ব্যয়ের মতোই, কিন্তু এখানে কিন্তু সবগুলো আসবে, কিন্তু টাকার পরিমাণটা একটু বাড়বে কমবে, 14,000, 14,000। তারপরে আছে তোমার ভাড়া প্রদান। আচ্ছা, ভাড়া প্রদান যার মধ্যে 3,000 টাকা 2018 সালের, সেটা কিন্তু বলছিলাম যে ব্যয় হবে সেই অংশটুকু যে অংশটুকু এই বছরে, আর টোটালটা যে ভাড়া প্রদানে যে টোটাল 40,000 টাকা, তার মধ্যে কিন্তু 3,000 টাকা আগামী বছরে ছিল, কিন্তু এই 40,000 টাকাই কিন্তু আমাদের কি এই বছর মানে প্রদান, টোটাল প্রদান হচ্ছে কি 40,000। তাহলে মানে আমি বুঝাইতে পারছি যে প্রধান হচ্ছে টোটাল টাকাটা, আর ব্যয় হচ্ছে এই বছরে কত টাকা আমার খরচ হয়েছে সেটা হচ্ছে কি ব্যয়। তাহলে আমরা এখানে কিন্তু যেহেতু প্রাপ্তি প্রদান করতেছি, তাহলে প্রদানের গড়ে আমরা পুরো টাকা লিখবো, কি লিখবো, ওই সময় কিন্তু আমরা প্রধানের ভাড়া প্রদান কিন্তু ওই 3,000 টাকা বাদ দিয়ে দেখাইছিলাম, কারণ এই বছরের ব্যয়টা দেখাইছি। আর এখন দেখাইতে বলছে কি প্রাপ্তি প্রদান, মানে টোটাল প্রাপ্তি প্রদান কত। তাহলে আমরা এখানে পুরো টাকা দেখাবো, কত দেখাবো, 40,000। কমিশন প্রাপ্তির ক্ষেত্রে সেম ঘটনা, কমিশন ক্ষেত্রেও যে 2016 সালেটা সহই কিন্তু এখন এই টোটাল 50,000 দেখাবো। আগে কিন্তু আমরা আয়ে দেখাইছিলাম 50,000 থেকে 4,000 বাদ দিয়ে, কিন্তু এখন দেখাবো আমরা প্রাপ্তি, আমাদের পুরাটাই প্রাপ্তি। তাহলে কমিশন প্রাপ্তি। আশা করি তোমরা বুঝতে পারছো এই পার্থক্যের বিষয়টা। এখানে 50,000, ঠিক আছে। এই হচ্ছে কি, এই হচ্ছে অঙ্কটা। আচ্ছা, তাহলে আগে 3,000 বাদ দিয়েছিলাম, এখন 3,000 যোগ করে দিব, তাহলে এটা হয়ে যাবে 14,47,000। যদি এই যে 40,000 যোগ করাতে, আগে তো 3,000 টাকা বাদ দিয়ে দিয়েছিলাম তাই না, 47,000। আচ্ছা, আর প্রাপ্তির দিকটা হবে কি, এখানে কত বাড়ছে, 4,000 টাকা বাড়বে তাই না। 4,000 যদি বাড়ে তাহলে 20,64,000 হয়ে যাবে। 20,60,000 হয়েছিল আগে, এখন হয়ে যাবে 20,64,000। আচ্ছা, এই হচ্ছে কি মুনাফা জাতীয় প্রাপ্তি এবং প্রধানের চিত্রটা। আর আর এর আগে খননেরই আরেকটা অংশ কি করছিলাম, মুনাফা জাতীয় আয় এবং ব্যয়ের পরিমাণ দেখেছিলাম। আশা করি তোমরা একটু বুঝতে পারছো। আমরা এখন গণংটা নিয়ে আলোচনা করব, গণংটা আমরা সমাধান করব। গণংটা কি ছিল, গণংটা ছিল মালিকানা সত্ত্বের পরিমাণ। আচ্ছা, মালিকানা সত্ত্বের মধ্যে কিন্তু ওই যে প্রাপ্তি প্রদান আসবে না, মুনাফা জাতীয় প্রাপ্তি প্রদান আসবে না, কিন্তু মুনাফা জাতীয় আয় ব্যয়টা আসবে। তাহলে আমরা যদি মালিকানা সত্ত্ব লিখি, মালিকানা সত্ত্ব তো ই তাই না, ইকুইটি, ইকুইটি, ইকুইটির মধ্যে কি আসে, বা মালিকানা সত্ত্ব আর কি, মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্বের মধ্যে যেগুলা প্রভাবিত করে, কি কি প্রভাবিত করে, মূলধন, মূলধনের সাথে কি যোগ করি, আয় যোগ করি তাই না, আয় যোগ করি, করে এখানে অ্যামাউন্টটা লিখি, তারপরে কি বাদ দেই, কি ব্যয়, ব্যয় বাদ দেওয়ার পরে আর কি বাদ দেই, উত্তোলন বাদ দেই, উত্তোলন বাদ দেই, দেওয়ার পরে যেটা পারে সেটাই প্রকৃত মালিকানা সত্ত্ব। এখন আমরা এটা মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করি। বিবরণ
টাকা টাকা এর কি লিখবো মালিকানা সত্ত্বের পরিমাণ মালিকানা সত্ত্বের পরিমাণ ঠিক আছে তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণে প্রথমে আসে কি মূলধন তাই না তাহলে মূলধন কত 5 লক্ষ টাকা 5 লক্ষ তারপরে আমরা যোগ করব কি যোগ করব মুনাফা জাতীয় আয় আমরা কিন্তু মুনাফা জাতীয় আয় বের করছিলাম তাই না তাহলে যোগ করব এখানে মুনাফা জাতীয় মুনাফা জাতীয় আয় যোগ করব মুনাফা জাতীয় আয় কত ছিল মুনাফা জাতীয় আয় ছিল 20,60,000 20,60,000 যোগ করলে হয় 25,60,000 25,60,000 হয় বাদ দিব কি বাদ দিব মুনাফা জাতীয় ব্যয় মুনাফা জাতীয় ব্যয় মুনাফা জাতীয় প্রাপ্তি প্রধান না কিন্তু মুনাফা জাতীয় আয় এবং ব্যয় আয় যোগ করব ব্যয় বাদ দিব কেননা এই বছরের কতটুকু মালিকানা সত্ত্বের পরিমাণ সেটা আমরা নির্ণয় করব সেজন্য মুনাফা জাতীয় ব্যয় ছিল কত 14,44,000 ছিল তাই না তাহলে আমরা যদি বাদ দিই বাদ দেওয়ার পরে কত থাকে 11,16,000 হয় এটা বাদ দেওয়ার পরে 11,16,000 হয় তাহলে এই 11,16,000 থেকে আমরা কি বাদ দিব তোমাদের বইয়ে কিন্তু উত্তোলন দেয়া আছে এই উত্তোলনের পরিমাণ আমরা বাদ দিব উত্তোলন দেয়া আছে কত 5,000 টাকা এই 5,000ও কি হবে বাদ যাবে যাওয়ার পরে যেটা থাকবে সেটা হচ্ছে কি মোট স্বত্বাধিকার বা মালিকানা সত্ত্ব মালিকানা মোট মালিকানা সত্ত্ব তাহলে কত হবে এটা যদি বাদ দিই তাহলে 11,11,000 আচ্ছা সরি এই টাকাটা আমরা কোথায় লিখব এখানে লিখব টাকাটা লিখব আমরা এখানে 11,11,000 এই হচ্ছে আমাদের সৃজনশীল একের টোটাল সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো আর এটা কিন্তু আলাদা অংশ এটা আবার ভুল করে এটার সাথে লিখে ফেলো না আমি জাস্ট বোঝানোর জন্য এটা লিখেছিলাম এই হচ্ছে কি একটা পূর্ণাঙ্গ অঙ্ক আশা করি তোমরা বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো আজকের জন্য এই পর্যন্তই